থাকে স্যাম্পল স্পেস অ্যান্ড ইভেন্ট। স্যাম্পল স্পেসটা কি, যে আমি যদি একটা স্যাম্পল স্পেসটা দেখি, যে যদি তোমরা দেখো যে ধরো একটা কয়েন আছে, কয়েনের দুইটা পার্ট থাকে, এইস, হেড আর টেল, তাহলে এটা তোমার একটা স্যাম্পল হতে পারে। এখন তোমাকে যদি প্রবাবিলিটি অফ হেড তুমি বলবা 1/2, প্রবাবিলিটি অফ টেল সেটা 1/2। এখন যদি ডাই মানে হলো লুডোর ছক্কা, যদি তুমি একটা ডায়ের কথা চিন্তা করো, তাহলে ডায়ে লেখা থাকে 1, 2, 6। এখান থেকে তুমি যদি বলো পি অফ 5 পাওয়ার প্রবাবিলিটি কত, 1/6। যদি বলো পি অফ 3 পাওয়ার প্রবাবিলিটি কত, সেটা 1/6। তাহলে দিজ আর দ্য স্যাম্পল স্পেস যেখান থেকে তুমি ওটাকে চয়েস করতে পারো। এখন মনে করো যে টু কয়েন, তোমার কাছে যদি দুইটা কয়েন থাকে, তাহলে কি হতে পারে? তাহলে দুইটা হেড হতে পারে, অথবা একটা হেড একটা টেল হতে পারে, অথবা তোমার একটা টেইল একটা হেড হতে পারে, অথবা অথবা এটা না, আর একটা দুইটাই টেইল হতে পারে। এই অকারেন্স গুলো হতে পারে। তাহলে দিজ আর দ্য স্যাম্পল স্পেস। তার মানে তুমি যখনই কোনো কাজ করবা, তখন তোমার একটা স্পেস থাকবে। Suppose that we are about to perform the experiment whose outcomes are predictable in advance. However, while the outcome of the experiment will not know the advance, let us suppose that the set will provide the outcome is known. তাহলে the sets of possible outcome of an experiment known as the sample space. Possible কি কি হতে পারে? All are the sample space. তাহলে তুমি এখানে দেখলা, এখানে 8টি possible space, এখানে 4টা, এখানে 6টা। These are the possible space, so you can define these as the sample space. তাহলে এই থিওরি গুলা এখানে আমরা যেটা দেখলাম, স্যাম্পল স্পেস থেকে যেটা বের করলাম, সেগুলা আমরা এখানে ডিসকাস করলাম। এরপর যে আমরা যখন এই স্যাম্পল স্পেস থেকে কোনো একটা রেজাল্ট নেব, তখন আমাদের কিছু অপারেশন করতে হয়। তো এখানে কিছু সেট নোটেশন দেখানো আছে। সেটস অপারেশন গুলো মনে হয় আমরা সবাই জানি। যে সেটস কিভাবে, সেটের মধ্যে এইটা এখানে ইউনিয়ন, আর এখানে এটা ইন্টারসেকশন। ইউনিয়ন একটা, ইন্টারসেকশন আছে। তো এই অপারেশন গুলো আমাদের এখানে, ইউনিয়ন মানে দুইটা এলিমেন্টের মধ্যে যে কমন পার্টটা থাকবে সেটা হলো ইউনিয়ন বলতে, সরি, ইউনিয়ন মানে দুইটার মধ্যে কমন আনকমন সবগুলো ইউ হ্যাভ টু টেক। আর ইন্টারসেকশন মানে হলো যেখানে শুধুমাত্র তুমি কমন পার্টটাই অ্যাকসেপ্ট করবা। তাহলে এখানে একটা প্রবাবিলিটি ডিফাইন্ড অন ইভেন্ট। কিভাবে আমরা ইভেন্ট থেকে প্রবাবিলিটি ডিফাইন করতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন তুমি এখানে দেখলা যে তোমার এখানে স্যাম্পল স্পেস ছিল 6টা, এখান থেকে তুমি একটা ইভেন্ট যে পি অফ 5, এই পি অফ 5 মানে হলো তোমার কাছে একটা ইভেন্ট। যে পি অফ 5 এইটা পাওয়ার জন্য তোমার চান্সটা কত, 1/6, কারণ এখানে 6টা রেজাল্ট আছে, তার মধ্যে তুমি হয়তো একটা পাবা। 5 একবারই আসতে পারে 6 বারের মধ্যে, তাহলে এটা 1/6। পি অফ 3 সেটাও একবার, তাহলে দিস ইজ অ্যান ইভেন্ট, দিস ইজ অ্যান ইভেন্ট ফর ইউ। আর এটাকে আমরা বললাম স্যাম্পল স্পেস। এটা স্যাম্পল স্পেস, দিস আর দ্য ইভেন্ট। তাহলে এখন প্রবাবিলিটিটা হলো, হতে পারে যে কোনো কিছুর ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি হবে 1 থেকে ছোট আর 0 থেকে বড় বা সমান, 0 হতে পারে। এখন কখন 0 হবে, যদি এখান থেকেই বলি যে পি অফ 7 পাওয়ার প্রবাবিলিটি কত, এটার প্রবাবিলিটি হবে 0, কারণ এখানে তো কোনো 7 নাই। আবার যদি বলি পি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 6, 6 থেকে ছোট বা সমান পাওয়ার প্রবাবিলিটি কত, 6/6, কারণ এখানে 6টা আছে, 6টাই 6 থেকে ছোট বা সমান। তাহলে এইভাবে তুমি প্রবাবিলিটি 1ও হতে পারে, 1 এর থেকে বেশি হবে না, আবার নেগেটিভও হবে না।
জিরোর মধ্যে থাকবে। এটাই বলা হচ্ছে। আরেকটা হলো যে টোটাল প্রবাবিলিটি সবসময় 1, টোটাল প্রবাবিলিটি অলওয়েজ 1, টোটাল প্রবাবিলিটি সবসময় 1 হবে এটা। আর যদি কোনো সিকোয়েন্স থাকে তাহলে তুমি এগুলা অ্যাড আপ করেও তুমি জাস্ট সামটি যতগুলা ভাগে ভাগ করতে চাও ততগুলো প্রবাবিলিটি তুমি বের করতে পারবা। তাহলে এখানে একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম ওরকম ইন এ কয়েন যদি তুমি টস করো তাহলে হেড পাওয়ার প্রবাবিলিটি বা টেল পাওয়ার প্রবাবিলিটি দুটোই 1। তাহলে এই হেড আর টেলটা হলো তোমার স্যাম্পল স্পেস, আর পি অফ এইচ আর পি অফ টেল দ্যাট ইজ দ্য ইভেন্ট। যদি কখনো এটা হলো ফেয়ার কয়েন, আবার কখনো যদি কয়েন বায়াস হয় তাহলে দেখা যাবে হেড পাওয়ার প্রবাবিলিটি যদি 2/3 হয় তাহলে টেল পাওয়ার প্রবাবিলিটি হবে 1/3, কারণ পি অফ হেড আর পি অফ টেল সমান সবসময় 1। এই যে 2 নম্বর প্রপার্টিস, সাম অফ দ্য প্রবাবিলিটি, দুইটা প্রবাবিলিটি বা দুইয়ের অধিক প্রবাবিলিটি যদি থাকে সবগুলো অ্যাড করলে 1 হবে। যেমন একটা ডাই যদি থ্রো করো তাহলে এখানে স্যাম্পল স্পেস হতে পারে 6 পর্যন্ত, সবগুলোই 1। এই ডাইটার মধ্যে থেকে যদি 2 পাওয়ার প্রবাবিলিটি অথবা 3 পাওয়ার প্রবাবিলিটি অথবা 4 পাওয়ার প্রবাবিলিটি তুমি নাও তিনটা, তাহলে p of 2 plus p of 3 plus p of 6, actually it would be 1/6 plus 1/6 plus 1/6, এটা অ্যাড আপ করলে you will get 1/2, মানে 3/6 equal to 1/2। তাহলে these are the example of sample space or and event। তাহলে এখানে দুইটা ফর্মুলা হলো যে p of যে কোনো একটা e equals to 1 minus p of e prime, or উল্টাটাও হতে পারে যে p of যে কোনো কিছুর একটা ইভেন্ট e prime equal to 1 minus p of e। তার মানে আমি যদি বলি যে p of a একটা ইভেন্ট 1/6, তার মানে p of a prime ইভেন্টটা হবে 1 minus 1/6, তার মানে হবে 5/6। তাহলে these are the simple way how you can define or the sample space। এরপর আমরা যেটা দেখব সেটা হলো এখানে দুইটা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো একটু দেখো। ফর্মুলাগুলো p of a intersection b, দুইটার মধ্যে কমনটা, তাহলে p of a plus p of b minus p of a union b। আর যদি তুমি p of a union b বের করতে চাও তাহলে হবে p of a plus p of b minus p of a intersection b। তাহলে এই দুইটা বেসিক ফর্মুলা, এটা একটু মনে রাখবা। ইন দ্যাট কেস এইটা একটা, তারপরে এখানে আরেকটা ফর্মুলা দিলাম এটা বা এটা, যেটা চিন্তা করো। এগুলো সব আমি যে শীটটা দিয়ে দিচ্ছি এখানে এর মধ্যে আছে। এরপর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এখানে এই কন্ডিশনাল প্রবাবিলিটি। হোয়াট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি? যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে, যে একটা ঘটনা ঘটার জন্য আরেকটা ঘটনার উপর যদি ডিপেন্ডেন্সি থাকে, ইন দ্যাট কেস দিস ইজ কল্ড কন্ডিশনাল প্রবাবিলিটি। আর যদি ডিপেন্ডেন্সি না থাকে তখন সেটা নর্মাল প্রবাবিলিটি। এই ডিপেন্ডেন্সিটাই হলো কন্ডিশনাল প্রবাবিলিটি। এইটাকে এইভাবে লেখে পি অফ ই একটা ভার্টিক্যাল লাইন, তারপরে এফ, এই এফটা হলো ডিপেন্ডেন্সি। তার মানে ইটা ডিপেন্ড করে এফ এর উপরে, তার মানে পরে যেটা থাকবে সেটার উপরে ডিপেন্ড করে প্রথমটা। তাহলে ইটা কার উপরে ডিপেন্ড করে? ইভেন্ট ইটা ডিপেন্ড করে ইভেন্ট এফ এর উপরে। তাহলে দিস আর দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি। তো কন্ডিশনাল প্রবাবিলিটি একটা ফর্মুলা আছে যে পি অফ, ধরো এ বাই বি যদি থাকে তার মানে হলো পি অফ এ বি ডিভাইডেড বাই পি অফ বি। এটা মানে হলো এদের মধ্যে ইন্টারসেকশনটা বোঝাবে। এবি মানে পি অফ এ বি ডিভাইডেড বাই পি অফ বি, এটা মানে এটার মধ্যে ইন্টারসেকশনটা বোঝাবে। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা কেমন থাকতে পারে? সাপোজ এ কার্ড নাম্বার 1 through 10 আর প্লেসড ইন অ্যান হ্যাট। একটা হ্যাটের মধ্যে তুমি 10টা কার্ড লিখে রাখলা, 1 থেকে 10 মিক্সড আপ। এরপর তুমি মিক্স করলা, and then one of the card is drawn, তুমি যে কোনো একটা কার্ড ড্রন করলা। if we are told that the number on the card is at least 5, এই যে তোমাকে একটা কন্ডিশন বলে দিল যে নাম্বারটা হতে হবে 5 এর থেকে বেশি,
then what is the probability that this will be 10? মানে বললাম যে নাম্বারটা হতে হবে 5 থেকে বেশি এবং তুমি যে কার্ডটা পাবা সেই কার্ডটা হতে হবে 10, তার প্রবাবিলিটি কত? তাহলে how you will solve it? Let E denote the event that the number of drawn card is 10 and let A be the event that at least 5. তাহলে at least 5 এবং 10 এর প্রবাবিলিটি এর মধ্যে কয়টা আছে বলো তো? at least 5, তার মানে 5 6 7 8 9 10, 6টা। তাহলে এই প্রবাবিলিটি যদি দেখো যে at least 5 p of at least 5, এখানে কয়টা আছে? এখানে at least 5 আছে, হলো at least 5 আছে হলো 5 6 7 8 9 10, 6টা। তার মানে এটা হলো 6/10। আর এর মধ্যে 10 পাওয়ার প্রবাবিলিটি কত? 10টার মধ্যে একটা, 1/10। তাহলে যদি আমি বলি p অফ দুইটা অ্যাটলিস্ট 7টা যদি e হয় আর যদি 10টা যদি e হয় আর যদি f হয়, তাহলে p অফ e f ডিভাইডেড বাই p অফ f। তাহলে p অফ e f এর প্রবাবিলিটি হলো 1/10, দুইটার মধ্যে কমন, আর p অফ f এর প্রবাবিলিটি হবে 6/10। এটা কাটাকাটি করলে 6 will be the answer। তাহলে এটাই আমি বললাম যে কন্ডিশনাল প্রবাবিলিটি, যে যদি তুমি যেটা বের করবা সেটা যদি কারো উপরে ডিপেন্ড করে। আর প্রথমে যেটা বললাম যে তুমি মনে করো একটা ডাই থ্রো করলা 5 পাবা, তার মানে এটা কারো উপরে ডিপেন্ড করে না, দ্যার ইজ নো প্রবলেম। বাট তুমি যখন ডাইটা থ্রো করবা, আমি বললাম ডাই থ্রো করবা, নাম্বার শুড বি গ্রেটার দেন 3 এন্ড ইট উড বি 6, মানে 3 থেকে বড় এবং 6 পাবা। যে এরকম যদি কোনো একটা কন্ডিশন বলে দিই, তখন ইট উড বি এ কন্ডিশনাল প্রবাবিলিটি। যেমন এখানে আরেকটা প্রবলেম আছে, a family has 2 children, what is the conditional probability that both are boys given that at least one of them boys? যে দুইজনই বয়েজ হবে যদি তাদের একজন অলরেডি বয়েজ হয়। তাহলে দেখো, যদি একটা ফ্যামিলিতে তুমি স্যাম্পল স্পেসটা কি হতে পারে, দুইটাই বয় হতে পারে, একটা বয় একটা গার্লস হতে পারে, একটা গার্লস একটা বয়, আর দুইটাই গার্লস হতে পারে। তাহলে তোমার লাগবে কি? all the outcomes equally likely BG means the instant the order children boys and girls is a child। তাহলে তুমি বের করবা p of BA, যে দুইটাই বয় হবে যদি একটা কি হয়, যে B denote the both are boys, B হলো তোমাকে both boys denote করে, আর A have the element that at least one of them boy, দুইজনের একজন। তাহলে at least boy আছে, দেখবে at least boy আছে এখানে একটা, এখানে একটা at least boy, এখানে তো দুইটাই বয়, এখানে একটা বয় এখানে একটা বয়, তাহলে at least boy আছে 3বার। তাহলে দেখো এখানে লিখলো 3/4, আর অ্যাটলিস্ট বয় এবং দুইটাই বয় আছে এরকম আছে একবার, তার মানে 1/4, তার মানে আলটিমেট আনসার ইউ গট 3/4। দেখো তো এটা ক্লিয়ার নাকি তোমরা? এই প্রবলেমটা কি তোমরা ক্লিয়ার? জি স্যার। গুড। তাহলে এই ধরনের কিছু প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে। স্যার এটা আরেকবার বলেন। এটা হলো যে তোমাকে আমি বললাম যে একটা ফ্যামিলিতে দুইটা চিলড্রেন আছে, তাহলে তুমি কি কি চিন্তা করতে পারো, যে দুইটাই বয় অথবা একটা বয় একটা চাইল্ড, গার্লস একটা গার্লস একটা বয়, অথবা দুইটাই গার্লস, এটা। তাহলে এই যে তুমি যেটা পেলা, দিস ইজ ইউর স্যাম্পল স্পেস এস, যে ইউ হ্যাভ দ্য 4 কম্বিনেশন, এর মধ্যে বলছে অ্যাট লিস্ট ওয়ান বয়। তাহলে দেখো অ্যাট লিস্ট মানে একটা বয় অথবা একের বেশি, এরকম কয়টা জায়গা আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, 3টা। তাহলে অ্যাট লিস্ট, তাহলে এ বি দ্য ইভেন্ট, A be the event the both boys. Now B denote the both boys and A denote the at least one of them boys. At least one of them boys আছে 3টা, তার মানে তার probability 3/4, যেখানে BB BG GB 3টা পেলাম। তাহলে 4টার মধ্যে 3টা 3/4, আর both boys তার মানে একটাই আছে 1/4, just you will get it। এইভাবে ধরো 1.6 আরো প্রবলেম আছে,
1.7 আছে, তাহলে এইগুলা তোমরা এখান থেকে কিন্তু ইজিলি এক্সাম্পল গুলো দেখতে পারো। তাহলে দিজ আর দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি। তারপরে তিনটার মধ্যেও থাকতে পারে। এরপর আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখাবো, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলো, ধরো তোমরা এখানে ক্লাসে 50 জন স্টুডেন্ট আছো, 40 জন স্টুডেন্ট আছো, এখানকার সবাই যখন ক্লাসে অ্যাটেন্ডেন্স দাও, আমি দেখি কেউ আর্লি দিচ্ছ, কেউ পরে দিচ্ছ, কেউ 9:30, আমি বলছি 9:30 ইজ দ্য ডেডলাইন, এর পরেও তোমরা কেউ দিচ্ছ। ইট মিনস যে তোমাদের এখানে কিন্তু ডিপেন্ডেন্ট না। যদি এরকম হতো যে তোমরা রিয়েল ক্লাস করবা, তাহলে এখানে কিছু ডিপেন্ডেন্সি থাকতে পারে। কিরকম? ধরো তোমরা দুই বন্ধু একই জায়গায় থাকো, একই মেসে থাকো বা একই জায়গায় থাকো, ইন দ্যাট কেস কি হতে পারে যে দুইজন একইভাবে একই রিক্সায় আসবা, ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে একজন একটু লেট করলে আরেকজনের লেট হবে, তার মানে দ্যাট ইজ কি ডিপেন্ডেন্সি। আর যদি না থাকো তাহলে যার যার মতো তোমরা ক্লাসে আসবা, তাহলে এখানে কোনো ডিপেন্ডেন্সি নাই। তাহলে ইন্ডিপেন্ডেন্সটা প্রুভ করার জন্য আমরা যে কাজটা করি, একটা ফর্মুলা আছে যে যদি আমার দুইটা ইভেন্ট থাকে, যদি দুইটা ইভেন্ট, টু ইভেন্ট, এ এন্ড যদি টু ইভেন্টস থাকে এ এন্ড বি, তাহলে যদি এ এন্ড বি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে পি অফ এ বি ইজ ইকুয়ালস টু পি অফ এ ইন্টু পি অফ বি। তার মানে এ ইভেন্ট আর বি ইভেন্টের যে কমন ভ্যালুটা থাকবে, সেটাকে পি অফ এ এবং পি অফ বি এই দুটাকে তুমি ডাইরেক্ট মাল্টিপ্লাই করো, তাহলে দ্যাট উড বি দ্য সেম। যদি এরা হয়, if this satisfy, then the event independent. তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট কেন? আরেকটা ঘটনা আছে, সেটা হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হলো যে আমি যদি একটা ভেনের মধ্যে দেখাই, এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট, যদি পি অফ এ বি 0 হয়, এদের মধ্যে কোনো কমন ভ্যালু না থাকে, তখনই তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ। মানে এই দুটার মধ্যে কোনো কমন ভ্যালু নাই, যদি কমন ভ্যালু থাকে তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না। তাহলে এইটা একটু কেয়ারফুল থাকবা যে দুইটা মিক্স আপ করে ফেলো না। আবার যদি তুমি এটাকে দেখো, এটার মধ্যে কিন্তু একটা কমন ভ্যালু আছে, এটার মধ্যে একটা কমন ভ্যালু আছে, দ্যাট কমন ভ্যালু ইজ ইকুয়ালস টু the p of a and p of b. তাহলে আর ইউ ক্লিয়ার what is independent and what is mutually exclusive? তোমরা কি সবাই এটা ব্যাপারে ক্লিয়ার যে মিউচুয়ালি এক্সক্লুসিভটা কি আর ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা কি? তার মানে দুটার মধ্যে যদি কোনো কমন ভ্যালু না থাকে, তাহলে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর যদি তাদের মধ্যে কমন ভ্যালু থাকে, বাট সেই কমন ভ্যালুটা যদি তাদের মাল্টিপ্লায়ের সমান হয়, in that case you just only can define that this is mutually exclusive. তাহলে এখানে যেটা দেখালাম যে পি অফ ই এফ, পি অফ ই ইন্টু পি অফ এফ, বা এখান থেকে তুমি এই ফর্মুলাটা দেখে নেবা। যেমন মনে করো, সাপোজ উই টস টু ফেয়ার ডাইস, let E denote the event that at the sum of the dice is 6 and F denote the event that die first die equal to 4. তাহলে এই প্রবলেমটা যদি দেখো, আমি একটু তোমাদেরকে যদি ইন ডিটেইলস দেখাই, যে তুমি দুইটা ডাই থ্রো করলা,
এবার যদি এগুলো অ্যাড করো, 1 1 অ্যাড করলে হয় 2, এই তাহলে এখানে যে কোশ্চেনটা বললো যে ইভেন্ট সাম অফ দ্য ডাইস ই এফ ডিনোট 6, তাহলে দেখো যে আমি যদি একটা ইভেন্ট দেই, যে আচ্ছা এই দিলাম পি অফ এ সাম অফ দ্য 6, 6 কয়টা আছে? 6 আছে, দেখো 1 2 3 4 5 6 পাওয়া গেছে 4টা, তার মানে হবে 5/36। দেখো তো এটা বুঝছো নাকি? পি অফ এ যে 5/36। এরপরে বলছে, এখানে বলছে suppose you toss two fair dice, if the event denote the sum of the dice is 6, মানে এই দুইটা সাইটে ডাইসে যা লেখা আছে সেগুলো অ্যাড করার পর, এটা হলো সাম বের করলাম, সাম বের করার পর তুমি অ্যাড করলাম যে এই 1 এর সাথে 1 অ্যাড করলে 2, 2 এর সাথে 1 অ্যাড করলে ঠিক এভাবে। তাই দুইটা অ্যাড করার পর 6 আসছে কয়বার? 1 2 3 4 5 বার। আউট অফ কত? টোটাল আছে 36 বার। 36 বারের মধ্যে তুমি 5 বার 6 পাইছো, তাহলে এই ইভেন্টটা কত? 6 পাওয়ার ইভেন্টটা কত? 5। এরপরে কি বলছে দেখো, if denote the event that the first die equals to 4, তার মানে আমি এখন যেটা বলতে যাচ্ছি, ফার্স্ট ডাই ইকুয়ালস টু 4, প্রথম ডাইটা 4 আছে এবং 6 পাইছো, সেটা কোনটা? প্রথম ডাইটা 4 আছে এবং তুমি 6 পাইছো, সেটা হলো এটা। এটা পাইছে একবার, তো এটাকে আমি মনে করলাম পি অফ এ, সরি পি অফ বি। তাহলে এটা আছে একবার 1/36। তাহলে বের করতে বলছে কি, তাহলে দেখো যদি তারা ইন্ডিপেন্ডেন্ট হয়, ইফ এ এন্ড বি independent, then P of AB is equals to হবে 5/36 into 1/36। এখানে বইতে এটা একটু ভুল দিছে, এটা 1/6 লিখে ফেলছে, বাট ইট উইল বি 1/36। তাহলে এইটা আমাদের একটা কন্ডিশনাল প্রবাবিলিটি গেল। তো এক্সাম্পল গুলো একটু দেখবা। এবার আমাদের যে যে ইম্পর্টেন্ট ফর্মুলা, যে বেস থিওরাম। বেস থিওরামটা কি বলতো? বেস থিওরামটা ডিফাইন করা হয়, এটাও একটা কন্ডিশন, বাট যদি মাল্টিপল কন্ডিশন থাকে, যেমন এর আগে দেখলাম যে এ বি এর উপর ডিপেন্ড করে, বি সি এর উপর ডিপেন্ড করে, মানে অথবা বি এর উপর ডিপেন্ড করে, যদি এরকম একটা কন্ডিশন বা একটা ডিপেন্ডেন্সি থাকে, দেন ইউ ক্যান সে দিস ইজ দ্য নর্মাল প্রবাবিলিটি। বাট ইফ ইউ ফাইন্ড দ্যাট দেয়ার ইজ দ্য মাল্টিপল ডিপেন্ডেন্সি, যে কোনো একটা ঘটনা ঘটার জন্য যদি একের অধিক ডিপেন্ডেন্সি থাকে, তাহলে তোমরা এটাকে বলবা বেস থিওরাম বা বেস প্রবলেম। যদি আমি তোমাদেরকে আরেকটা স্লাইড থেকে একটু দেখাই, বেস থিওরামটা
ধরো এটা একটা বেস থিওরামের প্রবলেম। A doctor knows that meningitis cause a stiff neck 50% of the time. এটা হলো একটা কন্ডিশন। Prior probability that if any patient with meningitis, যে কোনো পেশেন্টের যে মেনিনজাইটিস হবে তার প্রবাবিলিটি হলো 50,000 ভাগের 1 ভাগ, 1/50,000। আর একটা প্রবাবিলিটি দিয়ে দিল যে অফ এনি পেশেন্ট হ্যাভিং দ্য স্টিফ নেক, কারো মানে ঘাড়ে ব্যথা আছে, তার প্রবাবিলিটি হলো 1/20। যে কোনো মানুষের এটা 1/20। তার মানে কি, তোমার যদি মাল্টিপল কন্ডিশন দেয়া থাকে তখন তুমি নর্মাল প্রবাবিলিটি দিয়ে বের করতে পারবা না, তখন তোমাকে কি করতে হবে, এই বেস থিওরামটা অ্যাপ্লাই করতে হবে। দ্যাট ইজ দ্য বেস থিওরাম। বেস থিওরামের বেসিক থিওরামটা হলো এটা, যে পি অফ যদি প্রবাবিলিটি অফ এক্স ওয়াই এর উপর যদি ডিপেন্ড করে, তাহলে পি অফ এক্স ওয়াই, যে একটু আগে যেটা আমরা এখানে দেখছিলাম, যদি এখানে দেখো যে তো এখানে যদি এটা লেখো পি অফ এ বি, ক্রস মাল্টিপ্লাই করলাম, এটা যদি এরকম হয় যে উল্টাটাও হতে পারে, পি অফ বি এ যদি বি এর উপর ডিপেন্ড করে তাহলে লিখবো এখানেও পি অফ বি এ, কিন্তু পি অফ এ বি ইজ ইকুয়াল টু পি অফ বি এ, এই দুটো আবার সেম। তাহলে এখান থেকে পি অফ বি এ লিখতে পারো তাহলে দেখো যদি এইটা আর এটা ইকুয়াল হয় তাহলে তুমি লিখতে পারো এখান থেকে পি অফ পি এ ইন্টু পি অফ এ, জাস্ট এটা হবে না। তাহলে তুমি এখান থেকে যেটা লিখতে পারো যে পি অফ এ বি, জাস্ট এটা লিখে দিলে এখান থেকে যে কোনো একটাকে তুমি এখান থেকে পি অফ এ বি কেও সাবজেক্ট করতে পারো, অথবা পি অফ বি এ কেও সাবজেক্ট করতে পারো। তাহলে পি অফ যদি এ বাই বি কে আমি সাবজেক্ট করি তাহলে পি অফ লিখতে পারি তাই এটা হলো যে আমাদের সেই বেস থিওরাম। যদি আমাদের মাল্টিপল কন্ডিশন থাকে তাহলে আমরা এই প্রবলেমটা এই ফর্মুলাটা দিয়ে সলভ করতে পারি। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা প্রবলেমটা দেখি, the doctor knows that meningitis cause stiff neck 50%, তাহলে meningitis cause stiff neck 50%, 50% মানে 0.5। আর কারো meningitis আছে তার প্রবাবিলিটি হলো 1/50,000, 1/50,000। আর কারো স্টিফ নেক আছে তার প্রবাবিলিটি 1/20, এস ফর স্টিফ নেক। এটা করলে ইউ উইল গেট দিস। তাহলে এই ধরনের যদি কন্ডিশনাল কোনো ঘটনা থাকে, মাল্টিপল কন্ডিশনাল, দেন ইউ হ্যাভ টু ইউজ দিস বেস ফর্মুলা। তাহলে একটা এক্সাম্পল দেখো, কনসিডার two arms, first contain 2 white and 7 black ball। তোমার একটা আর্ন আছে যেটার মধ্যে 2টা হোয়াইট বল আছে আর 7টা ব্ল্যাক বলস আছে, and second contain 5 white 6 black ball। আমরা 2টা কন্টেনারের মধ্যে মানে ব্ল্যাক আর হোয়াইটই আছে, বাট দে আর কাউন্টিং আর ডিফারেন্ট। উই ফ্লিপ এ ফেয়ার কয়েন,
সরি, তাহলে বললাম যে তোমার দুইটা আর্ন আছে, যে ফার্স্ট কন্টেন্ট 2 হোয়াইট এন্ড 7 ব্ল্যাক বলস এন্ড সেকেন্ডের মধ্যে আছে 5 হোয়াইট এন্ড 6 ব্ল্যাক বল। We flip a fair coin and then draw a ball from the first turn or second turn on whether the outcomes of head or tails. মানে তোমার মনে করো যে এখন একটা কয়েন আছে, কয়েনটা ফ্লিপ করলে হেড আসলে তুমি ধরে নিলে আমি আর্ন 1 থেকে নিব, আর যদি টেইল আসে তাহলে আর্ন 2 থেকে নিব। ব্যাপারটা কথাটা এরকম আর কি। What is the conditional probability that the outcome toss was head given the white ball was selected? তুমি টস করলা হেড এবং হোয়াইট বল। এখন তুমি তো হেড টস করলা হোয়াইট বল, এখন কোত্থেকে নিবা? যে কোনো জায়গা থেকে তো, যে কোনো ইয়া থেকে তো নিতে পারো। তুমি তো বলো নাই যে আমি ইয়া থেকে নিব কিনা, কি বলে, আর্ন 1 থেকে না আর্ন 2 থেকে নিবা। তাহলে let W be the event of a white ball and H be the event the coin comes up head. The desired probability P of H, যে তোমার হেড আসবে আর কন্ডিশনটা হলো হোয়াইট আছে, may be calculated P of HW equal to P of HW, আগের ফর্মুলা P of W, আর P of HW একটু আগে যে ফর্মুলাটা আমি এখান থেকে দিয়ে আসলাম, এটা তুমি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো তাহলে তুমি এখানে যেটা পাবা যে P of WH by P of H, জাস্ট মাল্টিপ্লাই করে দিলা এটা, এই দুটা। তাহলে এখন আর P of W টা কি আসবে? P of W টা তুমি কিভাবে পেতে পারো? যে তুমি প্রথমটা থেকে হোয়াইট পেলা, যদি কয়েনটা হেড হয় তাহলে সেটা P of H গিভেনটা। আবার তুমি প্রথমটা থেকে, আর C ফর কমপ্লিমেন্ট, যদি এটা না হয়, H না হয়, তাহলে সেকেন্ডটা থেকে তুমি নিলা H প্রাইম। তাহলে তুমি দেখো যে প্রথম বলের মধ্যে হোয়াইট ছিল কয়টা? দুইটা, 2 বাই, আর টোটাল ছিল কয়টা? 7 ব্ল্যাক, তাহলে 2/9। আর P of H, যেহেতু ফেয়ার কয়েন টস করছো, তার মানে এটার প্রবাবিলিটি 1/2। তাহলে P of WH, P of H this, আর সেকেন্ডটাতে হোয়াইট ছিল কয়টা? যদি এটা না হয় 5টা, 5, আর এখানে টোটাল ছিল 5 আর 6 11। আর তুমি একটা কয়েনকে যদি P of H বা তার কমপ্লিমেন্ট দুটোই কিন্তু 1/2, কারণ হলো যে এখানে দুইটা মিলে যেহেতু 1 হবে, যে P of H যদি তোমার 1/2 হয় তাহলে P of HC, HC ফর কমপ্লিমেন্ট, বা এটাকে আমরা অনেক সময় প্রাইমও বলি, প্রাইমও দিয়ে দিতে পারে, যে প্রাইমও হতে পারে, এইটা 1/2 দুইটাই সমান। তাহলে এইটা তোমার, এটা ধরো এই ধরনের যদি থাকে তাহলে তুমি বেস থিওরেম দিয়ে তোমাকে সলভ করতে হবে, যদি দুইটা আর্ন দুইটা ঘটনা থাকে, যে দুইটার মধ্যে কন্ডিশনটা অ্যাপ্লাই করা যায়। তাহলে দিজ আর দ্য টপিকস অফ ফার্স্ট চ্যাপ্টার। মোটামুটি এতটুকু তোমরা এখান থেকে দেখবা। আর এই চ্যাপ্টারের উপর এবং পরের চ্যাপ্টারের উপর আমি আজকে একটা অ্যাসাইনমেন্ট দিব। আচ্ছা, তোমরা এখন একটু, আমি পরের চ্যাপ্টার আজকে ডিসকাস করবো, চ্যাপ্টার 2টা, যেহেতু আমাদের গত ক্লাসটা মিস হয়েছে। এখন আমার ইয়েটা হলো যে আজকে আমি অ্যাসাইনমেন্ট দিব, তোমাদের সময় 2 ঘন্টা। কোন 2 ঘন্টায় সেটা অ্যাসাইনমেন্টটা করবা আমাকে একটু ডিফাইন করে বলো। এনি 2 আওয়ার্স, রাত 10টার মধ্যে এনি 2 আওয়ার্স, মানে কোন ডিউরেশনের মধ্যে দিলে তোমাদের জন্য সুবিধা হয়? যে 2টা থেকে, আজকে আরো 2টা ক্লাস আছে আমাদের স্যার অলরেডি। হ্যাঁ না, বাট অ্যাসাইনমেন্টটা আমাদের আজকে করতে হবে আর কি, কোন সময়টাতে দিব আর কি। যে সময়টা বলো যে স্যার আমাদেরকে 1টা থেকে 3টা দেন, অথবা 2টা থেকে 4টা দেন, অথবা 5টা থেকে 7টা দেন, 8টা থেকে 10টা দেন, যে কোনো 2 ঘন্টার কথা আমাকে বলো, ওই সময়টাতে আমি দিব আর কি। স্যার কালকে দেওয়া যায় না? আজকে স্যার 9টা পর্যন্ত ক্লাস আছে তো। তাহলে কালকে দিলে আমি কালকে হলো সকাল 8টা থেকে 10টা, এই সময়ের মধ্যে কি দিতে পারবা? আচ্ছা 10টা থেকে 12টা দেন। না না, আমার এটা ইভালুয়েট করতে হবে, আমার 12টার মধ্যে ইভালুয়েট করতে হবে, আমার তো 2.5-3 ঘন্টা লাগবে।
অথবা ধরো আমাদের ক্লাস কিন্তু এখন 11টার সময় শেষ হবে, আমি 11টায় তোমাদের ক্লাস শেষ করে দিব, 11টা থেকে একটা দিলে কি পারবা নামাজের আগে? স্যার নামাজের আগে আসলে ইম্পসিবল হয়ে যাবে স্যার। জি না স্যার, স্যার আজকে রাত 9টা থেকে 11টা দিতে পারেন স্যার। হুম? 9টার পরে ক্লাস যদি অন্য 9টা 9টা জি স্যার, ওইটাই ভালো হয়। 9টা অন্যরা যদি এগ্রি করো তাহলে আমি 9টার সময় এটা অ্যাক্টিভ করে দিব, 11টায় ডিউ, আর ডিউ টাইমের আগেই কিন্তু দেওয়ার চেষ্টা করবা। 9টা থেকে রাকিব 3টা থেকে 9টা পর্যন্ত 6 ঘন্টা ক্লাস করার পরে কি 9টা থেকে দিতে পারবা? আচ্ছা কিছু তোমাদের করার ক্লাস, না। তোমাদের ক্লাস কি আসলে 3টা থেকে 9টা? তোমাদের কিন্তু এখন ট্রান্সপোর্ট এই জিনিসগুলো নাই, তোমরা কিন্তু একই জায়গায় কিন্তু বসে থাকবা, একই জায়গায় বসে বসে কিন্তু ক্লাস করবে। আগে যেমন তোমরা ইউনিভার্সিটিতে আসতা, আবার দৌড়ে যেতা, আবার দৌড়ে আসতা, এই ঘটনাগুলো কিন্তু নাই। স্যার বাসায় একটু প্রবলেম হয় স্যার, ভার্সিটিতে তো স্যার কোনো সমস্যা নেই স্যার, বাসায় একটু প্রবলেম হয় স্যার। স্যার আমি হ্যাঁ স্যার তাহলে স্যার 10টা থেকে 12টা কি দিবেন? তাহলে স্যার 9টা পর্যন্ত ক্লাস করার পর 1 ঘন্টা ফোন চার্জেও দেওয়া যাবে, অনেক টাইম তো স্যার চার্জও থাকে না। না, তোমরা পিডিএফ পাবা, তোমরা ধরো ডাউনলোড করে দেখে পড়া শুরু করে দিলে একটা প্রবলেমই থাকবে, একটাই প্রবলেম থাকবে ওখানে, লাগবে আধা ঘন্টা, আমি তোমাদেরকে বলে দিলাম লাগবে আধা ঘন্টা, কিন্তু ওই ডাউনলোড করে আপলোড করতে এইগুলো ঝামেলা হতে পারে, এই জন্য আমি আরো 1.5 ঘন্টা বেশি দিচ্ছি। তাহলে 10টা থেকে 12টাই দেন আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকেই দিয়ে দাও, তাহলে কালকে আর সকালে তোমাদের ঝামেলা নেই। অ্যাসাইনমেন্ট স্যার তাহলে কখন দিব স্যার? 10টা থেকে 12টা। আর আরেকটা টাইম, আর তোমরা কি থার্ড ক্লাস টেস্টটা দিতে চাও? সবাই কি দিতে চাও? বেস টু কাউন্ট করা হবে, তোমাদের কোনো লস নাই। আর সেটার ক্লাস টেস্টটা হবে সিলেবাস আজকে যতটুকু পড়াবো ততটুকু, সেই ক্লাসটা কবে দিবা সেটার জন্য আমাকে 2 ঘন্টা, 2 ঘন্টা না, সেটার জন্য আমাকে 1 ঘন্টা টাইম দিবা, মানে নেক্সট উইকের মধ্যে যে কোনো দিন। আচ্ছা তোমরা কালকে শনিবার না? জি স্যার। আচ্ছা কালকে সকাল 10টা থেকে 12টা দাও, আগামীকাল। স্যার ডেতে নিলে প্রবলেম স্যার, অফিস আছে তো স্যার। কালকে শনিবার না? জি স্যার, অফিস আছে তো। ও, তাহলে তোমরা ডেটে প্রবলেম হয়েছে একটু। তাহলে আজকে রাত 10টা থেকে 12টা এটাই তোমরা ফাইনাল করলা? স্যার 10টা থেকে 12টা অ্যাসাইনমেন্ট স্যার, ওই যে ক্লাস টেস্টের কথা বলেন স্যার ওটা। আচ্ছা ক্লাস টেস্টটা হলো এই সপ্তাহের মধ্যে যে কোনো একদিন, যেহেতু নেক্সট ফ্রাইডে তো আমাদের লেট হয়ে যাবে, আজকে যতটুকু পড়াবো সেটার জন্য 1 ঘন্টা সময় দাও, কালকে স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত এনি ডে এনি টাইম আমি ওইভাবে অ্যাক্টিভ করে রাখবো আর কি কোশ্চেনটা। তাহলে অ্যাসাইনমেন্টটা হলো আজকে রাত 10টা থেকে 12টা অ্যাসাইনমেন্ট। আজ টুডে 10 to 12 টুডে। আর ক্লাস টেস্টটা কবে দিবা? আজকে যে সিলেবাসটা আছে তার উপরে, মানে কালকে স্যাটারডে থেকে পরের থার্সডে পর্যন্ত এনি ডে এনি টাইম 1 ঘন্টা আমাকে বলো, ওই সময়টাই শুধু আমি কোশ্চেনটা অ্যাক্টিভ করে রাখবো। স্যার আগামী মঙ্গলবারে দেওয়া যেতে পারে? মঙ্গলবারে কয়টার সময়? টিউসডে কয়টার সময়? স্যার এটা সবার সাথে কথা বলে আগে ঠিক করা যেতে পারে টাইম। আই থিংক ইট ইজ বেটার ফর ইউ এট নাইট, রাতে দিলে তোমাদের কারো কোনো সমস্যা হবে না। জি স্যার, না অনেকে স্যার। অফিস আছে তো রাতেই দেন। হ্যাঁ, রাতে কয়টা থেকে কয়টা বলো? 6টার পরে যে কোন টাইম, 7টা থেকে দেন স্যার। 7টা না আরো একটু পরে দিব? আচ্ছা টাইম 9টা থেকে স্যার, 9টা থেকে দেন, 9টা থেকে 10টা। তাহলে 9 থেকে 10:30 দিলাম, 9টা থেকে 10:30। টিউসডে 9 থেকে 10:30, আজকে যতটুকু পড়াবো ততটুকুর উপরে সিটি, থার্ড সিটি। স্যার আগামী মঙ্গলবার? হ্যাঁ মঙ্গলবার। জি স্যার। আর অ্যাসাইনমেন্টটা আজকেই করবা। আর এইটা গেল একটা মেসেজ, আর একটা মেসেজ হলো তোমাদের কিন্তু এবারের পরীক্ষাটা কিন্তু 12 ঘন্টা ডিউরেশন, এটা কি তোমরা কোনো নোটিশ পেয়েছো?
না স্যার। না স্যার, হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, পরীক্ষাটা কিন্তু 12 ঘন্টা হবে। আগের মতো আগে যেমন 24 ঘন্টা ছিল, এবার মিড টার্ম ফাইনাল, তোমাদের ফাইনাল এক্সামটা 12 ঘন্টা হবে আর কি। স্যার স্যার এটা কি শুনলাম সন্ধ্যা 24 7টা ঘন্টা থেকে হবে। সকাল 7টা? হ্যাঁ, স্যার সন্ধ্যা 7টা থেকে কি সকাল 7টা পর্যন্ত? না না, সম্ভবত এটা বিসি অফিস ডিসাইড করছে দুপুর 2টা থেকে রাত 2টা। তার মানে যারা দিনে ফ্রি আছে তারা দিনটা ইউজ করতে পারে, আর যারা অফিস আছে তারা সন্ধ্যার পরটা ইউজ করতে পারে, এই আর কি। কারণ রাত 12টার পরটা তোমাদেরকে কাজ দিয়ে কোনো মানে ওইটা আনজাস্টিফাইড আর কি, কারণ তোমাদের তো ঘুমের টাইম লাগবে। 12 ঘন্টা এটা তোমরা নোটিশ পাবা যে যখন ইয়ে আসবে ওইটা। তবে এটা আমি শিওর যে আমাদের কাছে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে স্টুডেন্টকে বলার জন্য যেন 12টা আর কি। ডে বেসেরটা হবে সকাল। হার্ড করে স্যার 12 ঘন্টা, খুবই কষ্টকর স্যার। কোশ্চেন আসলে এখন আল্লাহ আল্লাহ করো যে নেক্সট সেমিস্টার যাতে এই ঘটনা না ঘটে, আমরাও চাই না। কারণ তোমাদের এই কোশ্চেন করতে আমাদেরও অনেক ঝামেলা হয়, এটা আনডাউটলি। কারণ হলো যে এই ঘটনাগুলো কেন ঘটতেছে, গতবার অনলাইন এক্সামের জন্য যে স্টুডেন্ট গুলা ক্লাসে 4 পাই, সেই স্টুডেন্ট গুলা দেখা গেল আউট অফ 30 ভিতরে পাচ্ছে 7, 8, 10 এরকম করে পাচ্ছে স্যার। জি স্যার, হ্যাঁ, খুবই খারাপ অবস্থা। আবার দেখো নর্মালি বিউবিটিতে জিপিএ 4 পায় হলো 150 থেকে 180 জন, গত সেমিস্টারে পাইছে 460 জন। তার মানে 3 গুণ পেয়ে গেছে। কারণ কি, অনেকেই কপি করছে, কপি করার পর আসলে তোমরা যদি খাতায় লিখে দাও উই হ্যাভ নাথিং টু ডু। তোমরা যদি খাতায় লিখে দাও তাহলে কিন্তু আমাদের কিছুই করার থাকে না। তো এইটা একটা ইয়ে আর কি প্রবলেম। এই প্রবলেম গুলোর কারণে আমাদের একটু মানে কোশ্চেন গুলো আসলে আমাদের একটু ট্রিকি করতে হয় যাতে তোমরা কপি। আমাদের ব্যাচে অনেক স্টুডেন্ট আছে, মানে এবারে 7-8 জন আছে যারা 4 পাওয়ার মতো স্টুডেন্ট, কিন্তু লাস্ট সেমিস্টারে একজনও 4 পায় নাই, মেবি একজন পেয়েছে। আর এইবার মিড পরীক্ষায় স্যার যারা 4 পাই সেসব স্টুডেন্ট 5-7 এমন করে পাইছে, মানে এত হার্ড কোশ্চেন করছে, মানে কে প্রশ্নই বুঝতে পারেনি স্যার। কিন্তু তো তোমরা তো এই ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ভালোই করেছো। স্যার প্রশ্নই বুঝতে পারি না, অ্যানসার করতে কোশ্চেন একটু সহজ করেন স্যার। স্যার আমাদের যে পরিমাণ প্রেশার দিচ্ছে সবগুলো সাবজেক্টে, স্যার যেভাবে কোশ্চেন করেন ওইভাবে পড়ার মতো আমাদের টাইম নেই স্যার, ওইভাবে পড়ার মধ্যে টাইম দেওয়ার জন্য। আচ্ছা, তোমাদের আমি বলি যে ওই প্রথম যে চ্যাপ্টার দুইটা এইবারের মধ্যে তোমাদের এই ম্যাথ গুলো একটু ইজি হবে। আজকে যেগুলো পড়াচ্ছি, আজকে আর নেক্সট ক্লাসে যেগুলো পড়াবো এইগুলো ইজি হবে, কিন্তু ওই চ্যাপ্টার থেকে কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন আসবে। ওই চ্যাপ্টার গুলো মানে যেভাবেই করি ইজি কোশ্চেন করা যাবে না ওই চ্যাপ্টার 4 থেকে আগের বইয়ের। কিন্তু আজকে যেগুলা দেখছো আজকের গুলো কি তোমাদের কাছে লজিক্যাল মনে হয় না? আজকে যেগুলো দেখলাম জি স্যার। হয় কি, ক্লাসে পড়ানো হয় একরকম করে, এবার আমরা পড়ি একরকম, পরীক্ষায় দেখা গেল চলে আসে স্যার একটু আরো ক্রিটিক্যাল ভাবে অন্যরকম। তো সবকিছু মিলাই স্যার আসলে আমাদের জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে এরকম। ক্যারেক্টার উপরে ডিপেন্ডেন্ট করে না। If frequently occur that performance of an experiment, we are mainly interested in some function of outcome that opposed to outcome itself. For instance, tossing the dice, we are often interested in the sum of two dice. একটু আগে আমি যেখানে ধরো এখানে একটা সাম অফ টু ডাইস করে দেখাইছিলাম মনে হয়, নাকি এটা নাই? তুমি যদি দুইটা ডাই থ্রো করো তাহলে তুমি কি পাবা? 36টা আউটকাম পাবা। তাহলে এইটা কিভাবে আসলো? এই যে টেবিলটা করলো এটা কি তোমরা বুঝছো? এখানে এই দেখো তো, এই এক্স এর ভ্যালু যে 2 এটা একটা র্যান্ডম ভেরিয়েবল, এইটা 3 এটা একটা র্যান্ডম। তাহলে এই এক্স গুলো হলো আমার র্যান্ডম ভেরিয়েবল। এটা যদি আমি আবার একটু তোমাদেরকে দেখাই যে কিভাবে এটা আসে। এই টেবিলটাই মানে যেটা আগে একবার করেছিলাম।
তাহলে দেখো টোটাল এখানে 36টা ইভেন্ট আছে। টোটাল কয়টা আছে? 36টা। এখান থেকে পি অফ যদি 2 হয়, এই টুটা কয়বার আছে? একবার আছে, 1/36। এখন যদি পি অফ 3 হয়, তাহলে দেখো পি অফ 3 আছে 2 বার, 2/36। যদি পি অফ 4 দেখো, 4 আছে 3 বার, 1 2 3, তাহলে এটা হবে 3/36। এইভাবে তোমাদেরকে আসতেছে, এইভাবে টেবিলটা আসছে। তো এই টেবিলটা এখানে দেওয়া আছে, দেখো তো ক্লিয়ার কিনা তোমরা এখন? তাহলে এখানে একটা মজার জিনিস হলো যে তুমি যদি এই প্রবাবিলিটিটা এই সবগুলো প্রবাবিলিটি অ্যাড করো, ইউ উইল গেট 1। তাহলে সাম অফ দ্য প্রবাবিলিটি কিন্তু যে কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 1 অলওয়েজ। তাহলে এখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা, এটার জন্য যে আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে করে দেখাই, যে দুইটা যদি এটা সাম হয় এস, তাহলে সাম গুলা কত পেলা? 2 3 4 5 6 7 8 9 10 11 12। 2 এর পাওয়ার প্রবাবিলিটি হলো 1/36, 2/36, 3/36, এভাবে এটা। এই যে টেবিলটা দেখতে পেলা, এটাই হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল। তাহলে যে কোনো কিছু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কিন্তু তুমি যদি এইগুলো অ্যাড করো, এই প্রবাবিলিটি গুলো অ্যাড করো, ইউ উইল গেট সামেশন অফ পি এস ইকুয়াল টু এস। যদি পাও তাহলে দেখবো অলওয়েজ 1 পাবো। তাহলে এটাই হলো, এই যে ভেরিয়েবল গুলো দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের কাছে র্যান্ডম ভেরিয়েবল। তাহলে এইগুলোই হলো আমাদের এই চ্যাপ্টারের মেইন ফোকাস। তাহলে ফর দ্য সেকেন্ড এক্সাম, সাপোজ উই আর এক্সপেরিয়েন্ট কনসিস্ট অফ টস অফ 2 ফেয়ার কয়েন। যদি দুইটা ফেয়ার কয়েন দেখো, ফেয়ার কয়েনের টেবিলটা কিরকম আসবে? যদি ফেয়ার কয়েনটা দেখো, যে ফেয়ার কয়েনের ক্ষেত্রে কি হতে পারে? 2 কয়েন যদি দাও, হতে পারে এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। তাহলে এখানে তুমি টেবিলটা পাবা এক্স। যদি একটা হয়, যদি একটাও না হয়, এক্স এর ভ্যালু যদি এইচ হয়, যে এইচ নাই একবার, একটা এইচ আছে 2 বার, 2/4, আর দুইটা এইচ আছে একবার, এগুলা যদি অ্যাড করো তখন এখানেও দেখবা যে 1 পাবা প্রবাবিলিটি। এইটা হলো যে এইচ এর ডিস্ট্রিবিউশন, যে দুইটা কয়েন থ্রো করলা, দুইটা কয়েন থেকে কিভাবে এইচ আসলো, তার ডিস্ট্রিবিউশন ইউ ক্যান ফাইন্ড লাইক দিস। সেটা এরকম হয়ে গেল কেন? এরপর আমরা যেটা দেখব ডিস্ট্রিবিউশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, এখন আমি তোমাদেরকে নতুন একটা টার্ম শেখাবো।
আচ্ছা, এই পিডিএফ এবং সিডিএফ এটার সাথে কি তোমরা আগে কখনো কোনো ম্যাথসে করেছো বা কোনো কোথাও? যে একটা হলো পিডিএফ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, আর একটা হলো সিডিএফ। এই দুটো টার্ম সম্পর্কে তোমরা পরিচিত? না স্যার। এটা হলো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পিডিএফ। তাহলে পিডিএফ থেকে পিডিএফ কে ডিফাইন করা হয় স্মল এফ অফ এক্স দিয়ে, আর সিডিএফ কে ডিফাইন করা হয় ক্যাপিটাল এফ অফ এক্স দিয়ে। স্মল এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্স। পিডিএফ থেকে যদি তুমি সিডিএফ এ পেতে যেতে চাও তাহলে তোমাকে ইন্টিগ্রেশন করতে হয়, যে নর্মাল যে ম্যাথমেটিক্স ইন্টিগ্রেশন আছে সেই ইন্টিগ্রেশন করতে হয়। আর সিডিএফ থেকে যদি পিডিএফ এ আসতে চাও তাহলে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে পিডিএফ এর একটা স্ট্যান্ডার্ড হলো যে পিডিএফ টা লিখতে হয় এইভাবে, যেখানে একটা ফাংশন থাকে, তার একটা লিমিট থাকে। ধরো যেখানে 2x প্লাস 3 এরকম একটা, x এর ভ্যালু 2 থেকে বড়, 0 থেকে ছোট, আর একটা হলো 0 আদারওয়াইজ। আর যদি এটাকে আমি সিডিএফ এ লিখি ক্যাপিটাল এফ অফ এক্স, শুরু হবে 0 দিয়ে, শেষ হবে 1 দিয়ে। আর এটাকে ইন্টিগ্রেট করলে আমি পাবো ধরো এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স, এখানে লিমিটটা দিব তাহলে এটা হবে এক্স লেস দেন, আর এখানে হবে এক্স গ্রেটার দেন 2। মানে এই 0টা এখানে যাবে আর এই 2টা এখানে যাবে। এই তাহলে এই দুটো হলো নর্মাল আমাদের একটা পিডিএফ অথবা সিডিএফ এর নর্মাল এক্সপ্রেশন, যে তোমরা এখানে বইয়ের মধ্যে যেটা পাবা সেটা। তাহলে তাহলে এইটা কিভাবে পেলাম? যেখান থেকে যেখানে ক্যাপিটাল এফ অফ এক্স টা আমি পেলাম হলো এটা ইন্টিগ্রেশন 2x plus 3 dx। এটাকে ইন্টিগ্রেট করলে হবে 2x স্কয়ার বাই 2 প্লাস থ্রাইস এক্স প্লাস c। এটা কেটে দিলাম। এখন x এর ভ্যালু যদি 0 দাও, f অফ x এর ভ্যালু 0, তাহলে 0 প্লাস 0 প্লাস c, 0 ইকুয়াল টু, তার মানে c ইকুয়াল টু 0। তার মানে অ্যাকচুয়ালি f অফ x এর ভ্যালুটা আমি পেলাম হলো এটা, যে x স্কয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 0। এবার এখান থেকে আমি লিখে দিচ্ছি এটা। তাহলে these are the way যে how you can get pdf and cdf। তাহলে এখানেও সেটাই বলা হয়েছে যে discrete random variable, as the previously mentioned, the random variable that can take at most one countable number possible values of a discrete values। এর আগে যেটা দেখলা যে দুইটা ডাই থ্রো করলাম, তার যে সাম বের করলাম, সেগুলো 2 থেকে 3 একটা যে কোনো ভ্যালু নিতে পারে। For the discrete random variable x, we have defined the probability mass function pa। যে কোনো একটা p এর ভ্যালু কত হবে? pa। তাহলে এটা তোমার ডিপেন্ড করে যে ওই ভ্যালু গুলো কি আছে, এবং সবগুলো প্রবাবিলিটি অ্যাড করার পর আগের মতোই সাম গুলো 1 হবে। আর f অফ a ইকুয়াল টু p xi a। তাহলে p1, যে তুমি যদি যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল নাও, তার প্রবাবিলিটি গুলো এরকম থাকে, কোনো এখানে কোনো ম্যাথমেটিক্যাল ভ্যালু না, জাস্ট র্যান্ডমলি নিছে, যে p1 হলো 1/2, p2 হলো 1/3, আর p3 হলো 1/6। তুমি যদি এগুলো অ্যাড করো দেখবা 1 আসবে। আর এগুলো যদি ডিফাইন করো f অফ a এর মধ্যে, তাহলে 0 1 1 থেকে 2 এর মধ্যে প্রবাবিলিটিটা হলো 1/2। আর 2 থেকে যদি 3 নাও, তাহলে 2 থেকে 3 মানে 1/3 আর 1/6 এরা অ্যাড করছে, এটা 5/6, লাস্টটা 1। তো এটাকে তুমি একটা যদি গ্রাফিক্যাল মেথডে দেখো, তাহলে গ্রাফ ট্রাফ তোমাদের এটা আসবে না, জাস্ট ভ্যালুগুলো ক্যালকুলেট করতে দিবে। আর তোমাদের এখানে যে একটা আরেকটা পার্ট আছে যে বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল। তাহলে বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবলটা হলো p অফ a ইজ ইকুয়ালস টু, যদি p হয়, তাহলে বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবলে p অফ b হবে 1 মাইনাস p। যদি দুইটা ইভেন্ট থাকে, যে এর ভ্যালু যদি p হয়, তাহলে আরেকটা ইভেন্ট হবে 1 মাইনাস p। এটা ব্যাপারটা এরকম, ধরো তোমার যদি প্রবাবিলিটি অফ রেইন, ধরো রেইনের প্রবাবিলিটি আমি দিলাম 0.8, তাহলে প্রবাবিলিটি অফ নট রেইন হবে 1 মাইনাস 0.8, তার মানে 0.2। You can define like this way.
ভেরিয়েবল। তাহলে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলটা এখান থেকে ধরো তোমাদের একটা প্রবলেম আসার চান্স অনেক বেশি। বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল হলো যে ধরো তুমি একটা ডাই থ্রো করলে একবার, তাহলে পি অফ ধরো 6 পাওয়ার প্রবাবিলিটি 1/6। যদি একটা ডাই দুইবার থ্রো করে পি অফ 6 দুইবারই 6 হয়, তার প্রবাবিলিটি হবে 1/6 ইন্টু 1/6, তার মানে 1/36। বাট তোমার যদি ঘটনাটা এমন ঘটে যে তুমি একটা ডাই থ্রো করলা, তুমি একটা ডাই থ্রো করলে 100 বার, এর মধ্যে 10 বার 6 আসবে। একটা ডাই থ্রো করলে 100 বার, এর মধ্যে 10 বার 6 আসবে, তার প্রবাবিলিটি কত? ইন দ্যাট কেস ইউ ক্যানট ডু উইথ দিস ইকুয়েশন। এইভাবে আর করতে পারবে না। তখন তোমাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে, এটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এন থাকে আর পি থাকে, আর এই এন আর পি এর মধ্যে যে কোনো একটা বের করার, পি অফ এক্স ইকুয়াল টু ধরো 5 দিল, এটার ফর্মুলা হলো এন সি 5 পি টু দি পাওয়ার এন সি এক্স, সরি এটা এক্স, এটা 5 না, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স 1 minus p তার পাওয়ার n minus x। এই হলো তোমার ফর্মুলাটা, যে n c x p to the power x 1 minus p তার পাওয়ার n minus x। তো এইটাই হলো বাইনোমিয়াল ফর্মুলা, যেখানে তোমার অনেক বেশি অবজারভেশন থাকে। একটা ডাইকে 100 বার থ্রো করলা বা 50 বার থ্রো করলা, 50 বার থ্রো করে তার ডিস্ট্রিবিউশন তো তুমি আর তোমার খাতার মধ্যে দেখাতে পারবে না। ইন দ্যাট কেস binomial distribution is applicable। তাহলে যদি দেখো এখানে প্রবলেমটা এটা, সাপোজ n independent trials of each of which result success with p or failure with 1 minus p। তাহলে সাকসেস হলো p আর ফেলিয়ার হলো 1 minus p, then x represent the distribution and binomial random variable parameter n আর p। দেখো আমি এখানে প্যারামিটারটা দিয়েছিলাম n আর p, এই যে n আর এইটা p, n আর p দিয়েছিলাম। তাহলে ncx p টু দি পাওয়ার i, এখানে আমি x দিছি ওর i দিছে, ncx এটা যদি লেখো, আচ্ছা nc লেখার ক্যালকুলেটর nc কিভাবে লিখবা? n আর x, এইটা ইজ ইকুইভ্যালেন্ট টু ncx। তাহলে এটা হলো, তুমি ক্যালকুলেটর থেকে ধরো তোমাকে যদি দেই 5c8 5c2, তুমি ক্যালকুলেটর থেকে 5 প্রেস করবা, তারপরে শিফট প্রেস করবা, তারপরে ডিভিশন প্রেস করবা, তারপরে 2 প্রেস করবা। এটা মানে হলো NC2 অথবা NCX, যেটাই বলো 5C2। তাহলে 5 শিফট C, তাহলে n এর ভ্যালু যাই থাক, n শিফট ডিভিশন তারপরে x, তার মানে n শিফট ডিভিশন সিম্বল তারপরে x, এইটা দিলে NCX পাওয়া যাবে। আর এরপরে NCX, তাহলে এটাতে তুমি যে কোনো প্রবলেম তুমি এখানে সলভ করতে পারবা। যেমন মনে করো 4 কয়েন আর ফ্লিপড ইফ দ্য আউটকামস আর অ্যাজিউম টু ইন্ডিপেন্ডেন্ট এন্ড 2 হেডস 2 টেইল। তাহলে 2 হেডস আর 2 টেইল, এটার পাওয়ার প্রবাবিলিটি কত হবে? তাহলে এটাকে যদি আমি তোমাদেরকে এই মেথডে দেখাই, এটা x b, n এর ভ্যালু 4 আর p এর ভ্যালু হাফ। তাহলে 2 হেড 2 টেল মানে p অফ x ইকুয়াল টু 2, তার মানে এটা ওরা লিখছে 4 2 1/2 তার পাওয়ার হলো 2 ইনটু 1 মাইনাস 1/2
তারপর হবে 4 minus 2 করলে 2, এটা ক্যালকুলেট করলে যা পাবা এটাই তোমার এটার আনসার। আবার এখানে তোমাকে সিরিজও থাকতে পারে, যে তোমাকে যদি বলা হয় যে p of x equal to 0, p of x equal to 1, p of x equal to 2, এরকমও থাকতে পারে। তাহলে এখানে একটা ফর্মুলা যদি এরকম থাকে, সেই ক্ষেত্রে ধরো যদি p of x equal to 2 থাকে, তাহলে n to p এর পাওয়ার 2 1 minus p এর পাওয়ার n minus 2। আর যদি এরকম থাকে p of n less than or equals to 2, তাহলে তোমাকে p of x equal to 0 plus p of x equal to 1 plus p of x equal to 2 এরকম করতে হবে। আর যদি এরকম থাকে যে p of x less than 2, তাহলে p of x equal to 0 plus p of x equal to 1। এই ফর্মুলাটার বেসিক ফর্মুলা এইটা, জাস্ট এখানে 3 বার লিখতে হবে, প্লাস করে 3 বার লিখে আনসার বের করতে হবে। এখানে 2 বার লিখতে হবে। লেস দেন 2 মানে 0 আর 1 নিতে হবে, লেস দেন অর ইকুয়ালস টু 2 মানে 0 1 2 তিনটার প্রবাবিলিটি বের করে অ্যাড করতে হবে। তো এটাই তোমার এখানে বলছে যে যদি 0 আর 1 থাকে তাহলে এটা, তো এটা যেভাবে থাকে তোমাকে ওইভাবেই ডিফাইন করে আনসারটা লিখতে হবে। তো এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা দেখতে পারো। এই তো 10 মিনিট এই প্রবলেমটা দেখবা। তারপর এখানে আরেকটা প্রবলেম আছে এক্সাম্পল এটার উপর বেস করে। এরপর জিওমেট্রিক র্যান্ডম ভেরিয়েবল, এইটা বাদ দিও, এইটা তোমাদের দরকার নাই, এখান থেকে কোনো কোশ্চেন দিব না। আরেকটা আছে পয়সন র্যান্ডম ডিস্ট্রিবিউশন, যে পয়সন র্যান্ডম ভেরিয়েবল। পয়সন র্যান্ডম ভেরিয়েবলটা ইম্পর্টেন্ট। পয়সনটা থাকে এরকম, সিম্বলটা হলো x p0 ল্যামডা। এই ল্যামডাটা হলো রেট, ল্যামডাটা হলো রেট অর অ্যাভারেজ, ল্যামডাটা হলো রেট অর অ্যাভারেজ। তাহলে এখানেও p অফ যদি x ইকুয়াল টু x হয়, তার ফর্মুলা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু ল্যামডা টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল x। এটা হলো পয়সনের বেসিক ফর্মুলা। তো এখান থেকে তোমাদের যে কোনো প্রবলেম আসতে পারে, যে e টু দি পাওয়ার ল্যামডা ইনটু ল্যামডা টু দি পাওয়ার i ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল i। আমি i এর জায়গায় জাস্ট x দিয়ে তোমাদেরকে দেখালাম। তো এখান থেকে এই ফর্মুলাটা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এটা একটু কেয়ারফুল থাকবা, এটা কিন্তু মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু ল্যামডা টু দি পাওয়ার x ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল x। তাহলে পয়সনের ক্ষেত্রে আরেকটা সেম ইম্পর্টেন্ট, যে p অফ যদি ধরো x লেস দ্যান 2 থাকে, তাহলে তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে x ইকুয়াল টু 0 প্লাস x ইকুয়াল টু 1। আর যদি p অফ x লেস দ্যান অর ইকুয়াল টু 2 থাকে, তাহলে p অফ বাইনোমিয়ালের মতো 0 প্লাস p অফ x ইকুয়াল টু 1 প্লাস p অফ x ইকুয়াল টু 2। এভাবে তোমাদেরকে টোটাল পুরো জিনিসটা করতে হবে, সিমিলার টু বাইনোমিয়াল। এখানে স্টেপ দেখার নেই, ওরা ডাইরেক্ট আনসারগুলো লিখে দিচ্ছে, তোমাকে পুরো আনসারটা দেখাতে হবে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল থেকে আর বাকি যেটুকু আছে সেটা দেখবো। তাহলে তোমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে সিলেবাস